নমস্কার, উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্পেশালে সকলকে স্বাগত। আজ আলোচনা হবে ইংরাজি নিয়ে। ইংরাজি নিয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন স্যার নৃপেন্দ্রনাথ গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষিকা বন্দনা বর্মন মহাশয়া। ম্যাডাম, আপনাকে স্বাগত স্টুডিওতে। নমস্কার। আজকে তো বললাম ম্যাডাম যে আমরা ইংরাজি নিয়ে কথা বলবো, তাহলে প্রথমেই যেটা জানতে চাইবো যে এবছর ওই যে 4th সেমিস্টারের উচ্চ মাধ্যমিক হচ্ছে এবার প্রথম সেই ব্যাচ, তাহলে এদের সিলেবাসে ঠিক কি কি থাকছে? দেখুন, এবার প্রথম একদম ওরা সেমিস্টার 4 দিচ্ছে এই ব্যাচটা। এদের যে প্রোজগুলো রয়েছে তার মধ্যে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে ডাউন দ্য র্যাবিট হোল রয়েছে লুইস ক্যারেলের। এরপর রয়েছে লিও টলস্টয়ের 3 কোয়েশ্চেন্স, এই দুটো প্রোজ আছে। পোয়েমও রয়েছে 3খানা, সেটা একটা হচ্ছে টেড হিউজের হক রুস্টিং, সেকেন্ড রয়েছে সনেট 73 উইলিয়াম শেক্সপিয়ারের, আর একটা রয়েছে কার্ল ডেনিসের দ্য গ্রিন হাউস এফেক্ট, আর একটা প্লে রয়েছে যেটা ওরা সেমিস্টার 3-তে অলরেডি পড়েছে, এমসিকিউ দিয়েছে, কিন্তু এবার এটার থেকে কিন্তু বড় প্রশ্ন আসবে, ডেসক্রিপটিভ রাইডার্স টু দ্য সি। আচ্ছা, এটা জেমস হিঞ্জের লেখা। এছাড়া তো গ্রামার রয়েছে, রাইটিং স্কিল রয়েছে। এবার গ্রামারেও একটু তফাৎ রয়েছে অন্যান্য বারের থেকে, কারণ আমরা যেটা দেখেছি যে আগে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো কিন্তু 1 মার্কের থাকতো, এবারই প্রথম সেটা কিন্তু 2 নম্বরের আছে। আচ্ছা, সেটা আমি পরে বলছি যে ওদের ভাগগুলো কি আছে। আর এমনি অন্যান্য যেগুলো গ্রামারে থাকে সেই জিনিসগুলো রয়েছে। আর রাইটিংয়ের ক্ষেত্রে বলবো যে এইবারই প্রথম চালু হলো এসে রাইটিং। আচ্ছা, হ্যাঁ, মানে আমার যে শিক্ষকতা জীবন তাতে কিন্তু কখনো ইংলিশে ওদের এসে রাইটিং ছিল না, প্যারাগ্রাফ রাইটিং এইভাবে ছিল। এইবারই প্রথম ওরা এসে রাইটিং করছে, এবং তার সঙ্গে এবার নতুন যেটা চালু হয়েছে একটা হচ্ছে অর দিয়ে যেটা রয়েছে, এসে রাইটিং না করলে ইমেল রাইটিং অ্যান্ড ব্লগ রাইটিং। আচ্ছা, এটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, এই দুটো জিনিস কিন্তু চালু হয়েছে। আমার মনে হয় যেহেতু এরা এই প্রজন্মের ছেলে মেয়ে, এদের কথা ভেবেই হয়তো সিলেবাসে এই চেঞ্জগুলো আনা হয়েছে। একদম তাই। আমরা তো দেখতেও পাচ্ছি যে ভবিষ্যতে যারা এই ইনফ্লুয়েন্সার তাদের জন্য কত কাজের জায়গা তৈরি হবে আর কি। সেই জিনিসগুলো এই জেনারেশনকে মাথায় রেখে এই বিষয়গুলোর অন্তর্ভুক্তিকরণ হয়েছে, অনেকটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবার এই চেঞ্জটা ডিটেইলসে আসবো ম্যাডাম। যে 40 নম্বরের পরীক্ষা, প্রথম তারা হাতে 10 মিনিট সময় পাচ্ছে, প্রশ্নপত্র পাচ্ছে, মন দিয়ে প্রশ্নটা পড়ছে, যেটা সেগুলো হয়তো নিজেরা বাঁচছে বা নিজেরা প্রশ্নগুলো কোনগুলো করবে সেটা দেখছে, তারপরে 2 ঘন্টা পরীক্ষা দিচ্ছে। এই 2 ঘন্টায় তাহলে 40 নম্বর তারা পরীক্ষা দেবে। এই 40 নম্বরের মধ্যে নাম্বারের ডিভিশনটা ঠিক কিরম থাকছে? দেখুন, এখানে আমরা যেটা দেখছি যে মডেল কোয়েশ্চেন পেপারগুলোতে মানে সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি, সেকশন ই, 5টা মার্কস অনুযায়ী একটু ভাগ করা আছে। যেমন ধরুন সেকশন এতে সেটা হচ্ছে প্রোজ রয়েছে, 4টে 2 নম্বরের মার্কস, মানে 2 নম্বরের প্রশ্ন থাকছে, তার মধ্যে 2টো করতে হবে। আচ্ছা, 2টো প্রোজ থেকে 4টে প্রশ্ন। এরপরে যেটা রয়েছে পোয়েট্রি বা ভার্স যেটা আমরা বলি, 3টে পোয়েম রয়েছে, তার থেকে 4খানা প্রশ্ন থাকছে, যে কোনো 2টো করতে হবে। আচ্ছা, এরপরে 2 মার্কসের আছে একটা গ্রামার পোর্শন, কি বলছে বলুন, সিনথেসিস বা এরর কারেকশন, এই জিনিসগুলো যদি থাকে তো সেখানে 2টো থাকবে অপশন, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। আচ্ছা, সবগুলোই অপশন পাচ্ছে। হ্যাঁ, অপশন পাচ্ছে। এরপরে আমরা যেটা দেখছি যে 5 মার্কসের আগে একটা 3 মার্কসের আবার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গ্রামারের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি। গ্রামারে ওরা কি করছে, আর্টিকেল প্রিপোজিশন 2টো ভাগ থাকছে, তার মধ্যে যে কোনো একটা করতে হচ্ছে 1 করে, মানে ধরুন 3টে ব্ল্যাঙ্ক আছে। হ্যাঁ, আবার কতগুলো মডেল কোয়েশ্চেনে আমি দেখলাম যে আর্টিকেল প্রিপোজিশন আছে, অর দিয়ে আবার ন্যারেশন চেঞ্জ আছে। আচ্ছা, মানে প্রথমে ডাইরেক্ট সেন্টেন্সটা দেওয়া আছে, তারপর আবার ইনডাইরেক্ট সেন্টেন্সটা আছে, সেখানে ফিল ইন করতে বলা হয়েছে। আচ্ছা, যেখানে লিঙ্কার ইউজ করা হচ্ছে, যেখানে ভার্বের চেঞ্জটা হচ্ছে টেন্স অনুযায়ী, সেই জায়গাগুলো কিন্তু ওই ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে। আচ্ছা, এইটা গেল। হ্যাঁ, এরপরে আসছি আমি 5 মার্কসের ক্ষেত্রে। একটা গ্রামারের পোর্শন বললাম, আর একটা 5 মার্কসের কিন্তু আমাদের আছে, যেটা আমাদের প্লে রয়েছে রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সিতে কি রয়েছে, এখানে একটাই, মানে 2টো প্রশ্নের মধ্যে যে কোনো একটা করতে হবে। এখানে অর পাচ্ছে। এরপরে হচ্ছে 6 মার্কসের আছে, প্রোজেও এরকম 2টো প্রশ্ন থাকছে, তার মধ্যে যে কোনো একটা করবে 6 মার্কসের। পোয়েট্রির ক্ষেত্রে প্রথমে যেটা আমরা দেখেছিলাম যে মাত্র 2টো
পোয়েট্রি দিয়েছিল, কিন্তু এবার কিন্তু আমরা দেখছি চেঞ্জ হয়েছে, সেখানে 3টে পোয়েট্রির থেকেই একটা একটা করে থাকবে, তার মধ্যে যে কোনো একটা আনসার করো। আচ্ছা, এটা ওদের সুবিধে হলো, অনেকটা অর পাবে, হ্যাঁ। অপশন পাবে। আর এই ক্ষেত্রে আমি একটু বলে দিই যে 2 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে মানে প্রোজ পোয়েট্রির ক্ষেত্রে, সেগুলো যদি 20 থেকে 30 ওয়ার্ডসের মধ্যে আনসারটা করে এবং টু দ্য পয়েন্ট করে, সেটা খুব ভালো হয়। বাচ্চারা যেন মনে রাখে যে যেহেতু তারা 12-এ পড়ছে, ওই জন্য আমরা আশা করি যে তারা একদম কমপ্লিট সেন্টেন্সে আনসারটা লিখবে, গ্রামাটিক্যাল এরর যেন না হয়, এবং যেটুকু চাওয়া হয়েছে সেটুকুই লিখুক, এক্সট্রা কোনো দরকার নেই। আর গ্রামারের ক্ষেত্রে তো বললামই, গ্রামারের ক্ষেত্রে কিন্তু কোনো নো মার্সি, ভুল হলে ভুলটা হ্যাঁ, কোনো এক্সামিনার হয়তো দয়াপরবশ হয়ে একটু হয়তো মার্কস দিলেন, কিন্তু গ্রামারে ভুল মানে সেটা আর মানা হয় না, মানে ভাববেন যে ওটা শূন্যই পাবে। কিন্তু ডেসক্রিপটিভ হলে ইনফরমেশন যদি থাকে, একটু গ্রামাটিক্যাল এরর হলে 2-এ হয়তো 1 পাবে। এই জিনিসগুলো মার্কসটা দেওয়ার জায়গা আছে। আর এবার 6 মার্কসের ক্ষেত্রে বা 5 মার্কসের যে বড় প্রশ্নগুলো, যেমন ধরুন প্লে অথবা এই যে প্রোজ পোয়েট্রির যে 6 নম্বরের, সেখানে বাবা তোমরা 100 থেকে 120-র মধ্যে লিখবে। না হলে কি হবে, বেশি সময় যদি চলে যায় না, তাহলে এই যে খাতা পেয়ে মার্জিন টানা, তারপর খাতার মধ্যে একটা এন্ডিং লাইন দেওয়া, একটা আনসার শেষ হলো, তারপরে পরে রিভিশনের জন্য একটু সময় রাখা, সেই সময়গুলো কিন্তু কমে যাবে একদম। এবং এই ক্ষেত্রে যেটা বলছিলেন, তাহলে যেটা আমাদের একদম লাস্টে রাইটিং পার্ট, সেটার জন্য কিরকম মার্কস পাচ্ছেন? এবার রাইটিং এর ক্ষেত্রে আসি। রাইটিং এ হচ্ছে ধরুন এসে রাইটিং যেটা আছে, সেখানেও কিন্তু অর থাকছে, 2টো দেওয়া থাকছে, এবং সেই দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে, 150 ওয়ার্ডস। কত মার্কস থাকছে? 10 মার্কস। এটাই 10 মার্কস, এটাই 10 মার্কস থাকছে। আচ্ছা, এটা লেখার ক্ষেত্রে একটু এখনই জিজ্ঞেস করে নি, যে যখন লিখছে ধরুন সেখানে পয়েন্ট করে করে, বুলেট করে করে, প্যারাগ্রাফ চেঞ্জ করে করে লেখার কি জায়গা রয়েছে, না টানা লিখলেও চলবে? না, এখানে আমি যেটা মানে বাচ্চাদের বলবো যে প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট লিখুক। একদম প্রথমে আমাদের সবসময় মনে রাখতে হবে, সে প্যারাগ্রাফ রাইটিং হোক বা যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে, প্যারাগ্রাফ টাইপের যেগুলো বা এসে রাইটিং, প্রথমে একটা হেডিং দিক, যেটা কোয়েশ্চেন পেপারে তো আছে, কোয়েশ্চেন পেপারে দেওয়া আছে কোন বিষয়ে তোমার লিখতে হবে, সেই হেডিংটা দিক। একটু যদি অন্য কালি ইউজ করে, মানে ওরা তো ব্লু আর ব্ল্যাক অ্যালাউড, ধরুন ও ব্লু কালি দিয়ে পুরো আনসারটা লিখছে, একটু ব্ল্যাক কালি দিয়ে যদি হেডিংটা দিল, তারপরে আনসারটা যখন লিখছে একটা ইন্ট্রোডাকশন দিক, কথা শুধু ইন্ট্রোডাকশন কথাটা লিখেও তো লিখতে পারে, সেটা লিখেও লিখতে পারে। এরপরে যে পয়েন্টস, আমরা আসলে ইংলিশে বাংলার মতন অতগুলো প্যাসেজ আমরা করতে বলবো না, অনেক ক্ষেত্রে কিন্তু পয়েন্টস দেওয়া থাকবে, সেই পয়েন্টসগুলোর উপরে বেস করে কিন্তু কমপ্লিট সেন্টেন্সে আনসার লিখতে হবে, সেটা একটা মাঝখানে একটা বডি পার্ট এটা রাখো। আমি সেটাই বলছি, যে পয়েন্টসগুলো ধরুন ওখানে দেয়া থাকবে ক্লু হিসেবে বা কিওয়ার্ড হিসেবে, সেইটা তো ব্লু আমাদের ব্ল্যাক কালিতে লিখতেই পারে, সেটা ধরুন ব্ল্যাক কালিতে লিখলো বা যদি প্যারাগ্রাফ করে করেও লেখে, সেইগুলোকে আলাদা করে হাইলাইট করতে পারে না? দরকার নেই, ওগুলো দরকার নেই। ও পয়েন্টসগুলো যেন থাকে, কারণ ও তো সেন্টেন্স মেকিং করছে, জাস্ট একটা প্যারাগ্রাফের মধ্যে ওটা লিখছে সমস্ত পয়েন্টস, পুরো বডিটা, হ্যাঁ পুরো বডিটা। তারপরে একটা কনক্লুডিং পার্ট করুক। এবার সেই জায়গাটাতে আপনি হয়তো বলতে পারেন যে ইন্ট্রোডাকশনটা যেরকম লিখলো অন্য একটা কালি দিয়ে, মাঝে যদি একটা হয়তো কনক্লুশন লিখলো, এবার তাহলে মাঝের জায়গাটাতে কি লিখবে? হ্যাঁ, মাঝের জায়গাটাতে তো কিছু লেখার নেই, ওই জন্য ওরা ওই ইন্ট্রোডাকশন কনক্লুশন না লিখেও বরং আলাদা আলাদা প্যারাগ্রাফ করে লিখতে পারে, এটাও হতে পারে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমি আসছি এবার রাইটিং এর অন্য আরেকটা যে পার্ট রয়েছে, যদি এসে রাইটিং, ওর বাচ্চারা অনেক কিছুই পড়বে, বাই চান্স আমরা যেটা দেখলাম যে মানে লিখতে পারার মতো, ওরা তো 9-10-এ প্যারাগ্রাফ রাইটিং পড়েছে, এবার না হয় একটু ওয়ার্ড বেশি, ওগুলো 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হতো প্যারাগ্রাফটা, এটা 150 ওয়ার্ডের মধ্যে। তো কিছুটা তো ওরা তৈরি হয়েছে অলরেডি, ছোটবেলা থেকে প্যারাগ্রাফ রাইটিং শিখেছে, এবার না একটু এসে রাইটিং। তো সেটাও যদি না পারে, তাহলে কিন্তু আমার যেটা মনে হয় ইমেল রাইটিং অ্যান্ড ব্লগ রাইটিং এটা অ্যাটেম্প্ট করা ভালো, কারণ ওখানে না দুটো জিনিস রয়েছে, তো 5 মার্কস 5 মার্কস, আর ফরম্যাট যদি ঠিক থাকে, এবার ইমেইলেও কিন্তু দুটো রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা করবে। আচ্ছা, অপশনটা বেশি অপশন পাচ্ছে, আবার সেখানেও কিন্তু লেখা থাকবে, কোয়েশ্চেন পেপারের মধ্যেই ক্লু দেওয়া আছে, তুমি কি ব্যাপারে ইমেল করছো, এবার সেই কাকে করছো, এই ফরম্যাটটা কি আমি একটুখানি বলতে পারি? এই সময় ইমেল রাইটিং এর ক্ষেত্রে যেটা করতে পারো, যে টু দিলে
তারপরে যে রেসিপিয়েন্ট অর্থাৎ তুমি যাকে ইমেল করছো সেখানে তুমি তার একটা মানে স্মল লেটারে তার যদি একটা ইমেল একটা আইডি তুমি ক্রিয়েট করো, ওখানে তো তুমি দেখতে পাচ্ছ প্রিন্সিপালকে লেখা হচ্ছে নাকি কাকে দিচ্ছ, এরকম একটা ওরকম বানিয়ে একটা দিলে স্মল লেটারে একটা থাকলো ইমেল আইডি। তারপরে অনেকে ফর্ম দিয়ে নিজের আইডি দিতে পারে, সেটা বাধ্যতামূলক নয়, কিন্তু তারপরে হচ্ছে একটা সাবজেক্ট রাখতেই হবে ইমেলে, ফর্মাল হোক ইনফর্মাল হোক। এইখানে আমি একটু বলি যে ইমেল দু রকমের হতে পারে, একটা হচ্ছে ফর্মাল মানে অফিসিয়াল, কোনো কোম্পানিকে হতে পারে, কোনো HM অ্যাপ্লিকেশন হতে পারে, বা মানে এই ধরনের যে অফিসিয়াল যেগুলো, সেখানে কিন্তু রেসপেক্টেড স্যার, রেসপেক্টেড ম্যাডাম বা ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম করে তো দিলই, সাবজেক্টটা দিল, এটা লিখলো। তারপরে কিন্তু যে বডিটা যেটা হবে, শুধু কিন্তু ওই খালি টু দিলাম, এর দিকে ইয়োর্স ফেথফুলি দিলাম, মাঝখানে কিছুই নেই, তাহলে হবে না তো। না, মানে উইদাউট কন্টেন্ট জিরো, তাকে তো লিখতে হবে, তাকে কিছু লিখতেই হবে, কন্টেন্ট দিতেই হবে। এবার কোয়েশ্চেন পেপারের মধ্যেই ক্লুটা দেওয়া আছে যে তুমি কি ব্যাপারে ইমেল লিখছো। ছোটবেলা থেকে ওরা লেটার রাইটিং তো শিখেছে একদম ছোট থেকে, অতএব 3-4 লাইনের মধ্যে জিনিসটা যে কোয়েশ্চেনটা পড়ে ভালো করে বোঝো যে তুমি তোমার কাছ থেকে কি চাওয়া হয়েছে, তুমি কি ব্যাপারে কোয়ারি করতে চাচ্ছ বা তোমার কি জানানোর আছে, সেটা সংক্ষিপ্ত করে লেখো এবং ভীষণ পোলাইট ওয়েতে হবে। ইমেল রাইটিংয়ের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার, ফর্মাল যখন আমরা করছি সেখানে কিন্তু নো ইমোশন, কোনো ইমোশনাল কোনো কথাবার্তা না, তোমার যতটুকু দরকার ততটুকু লেখো, কিন্তু ক্লিয়ার যেন থাকে। তারপরে যেটা হয় থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস বা থ্যাঙ্কিং ইউ, তারপর ইয়োর্স ফেথফুলি বা ইয়োর্স সিনসিয়ারলি বলে নিজের নামটা দিল। এবার ইনফর্মালের ক্ষেত্রে আসি, বন্ধুকে হয়তো তুমি ইমেল করছো, কোনো কনগ্রাচুলেশন জানাচ্ছ তার রেজাল্টের জন্য, তো টু দিয়ে বন্ধুর নামের একটা ইমেল বানিয়ে দিলে, তারপরে ডিয়ার বলে বা হাই, এখানে হাই চলতে পারে বা হ্যালো চলতে পারে, বা হাই দিয়ে বন্ধুর নাম লিখলে, তারপর তুমি ইমেল লিখলে। এবার ইমেলের ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে ফার্স্ট যে একটা সেন্টেন্স আছে কোনো কোনো জায়গায়, যে মানে আমি আশা করছি এই যে ইমেলটা আমি তোমাকে পাঠাচ্ছি নিশ্চয়ই তুমি ভালো আছো, এরকম একটা এই ধরনের একটা লাইন কিন্তু দেওয়া যেতে পারে। তারপরে যেটা আর কি কী কারণে কনগ্রেচুলেট করছে সেই ব্যাপারটা বলার পরে তারপর এখানে আমরা মানে শেষ হচ্ছে সুন্দর করে, যেন একটা মানে আমরা যেরকম বেস্ট উইশেস একটা উইথ বেস্ট এরকম করে দিয়ে শেষ করলো। যেখানে আমরা অফিসিয়াল লেটারে উইথ রিগার্ডস করি বা থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস বা থ্যাঙ্কিং ইউ করি, এখানে কিন্তু একটু অন্যরকম, একটু ইমোশনটা যেন থাকে, ভালোবাসা রয়েছে না বন্ধুর প্রতি, অতটা ফর্মাল এখানে নয়, কিন্তু সবসময় ইমেলটা হবে কনসাইজ অ্যান্ড ক্লিয়ার, এটা মনে রাখতে হবে। এই যে যেটুকুনি আপনি বললেন এই ফরম্যাটটা মেইনটেইন করে লিখলে, তার মানে এর পেছনেও তো একটা পার্ট মার্কিং রয়েছে। অবশ্যই ফর্মে মার্কস থাকে এবং কন্টেন্ট যদি ঠিক থাকে, ধরুন 5 মার্কস আছে, তো মানে ঠিকঠাক হলে ফুল মার্কসও পেতে পারে যদি দেখা গেল যে কোনো এরার নেই। আর সবসময় আমি এটা বলবো যে ইমেল রাইটিংয়ের ক্ষেত্রে একটু যেন চেক করে নেয় যে কোনো গ্রামেটিক্যাল এরার যেন নেই, মানে এটা যেন না থাকে, এবং সেন্টেন্স কনস্ট্রাকশনটা যেন ঠিক থাকে। রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশনটা খুব দেখা হয়। এই ইমেলের সঙ্গে আর কি থাকছে? ইমেলের সঙ্গে থাকছে অর নয়, ইমেল অ্যান্ড ব্লগ, তার মানে দুটো 5+5 দুটো, হ্যাঁ হ্যাঁ, তার মানে তার হাতে অপশনটা বাড়ছে এবং পার্ট মার্কিং পেলেও অনেকটা মার্কস বাড়ছে। এসে রাইটিং এর ক্ষেত্রে ধরুন খুব ভালো লিখলে যেখানে 6, 7, 8 খুব কম বাচ্চা পায়, সেখানে এখানে যদি ভালো লেখে 4 মিলে 8 পেয়ে যাচ্ছে, কিন্তু বা অ্যাট লিস্ট 3.5 করে দুটোতে পেলে 7 হয়ে যাবে, যেখানে 70% স্কোর করবে। হ্যাঁ, বিশেষ করে রাইটিং এর ক্ষেত্রে অনেকেই আছেন মাস্টারমশাই দিদিমণি, তারা খুব কড়া করে খাতা দেখেন, তো একটুখানি ভুল হলে তাকে ওই সেন্টেন্সের জন্য কোনো মার্কসই দেবেন না। সেই জন্য এসে রাইটিং যদি জানা থাকে তোমার টপিক, তাহলে অবশ্যই তুমি অ্যাটেম্প্ট করবে, কিন্তু এসে রাইটিং যদি তোমার টপিক জানা না থাকে, যে তুমি কি লিখবে তখন বুঝতে পারছো না, তখন কিন্তু কোয়েশ্চেনটা দেখে অন্তত ইমেল রাইটিং, ব্লগ রাইটিংটা অ্যাটেম্প্ট করবে। আচ্ছা, এই ব্লগ রাইটিং লেখার ক্ষেত্রে যেহেতু এটা নতুন একদম ইন্ট্রোডিউস হচ্ছে, একটু যদি বিস্তারিত বলে দিতেন। হ্যাঁ, ব্লগ রাইটিং এর ক্ষেত্রে এখানেও ওই টাইটেলটা লিখতে হবে, সেখানে কোয়েশ্চেন পেপারের মধ্যেই তো দেওয়া আছে কি ব্যাপারে ব্লগটা লিখতে হবে, ওই অন্য একটা কালি ইউজ করলো, করে ওটা হেডিংটা লিখলো। তারপরে এই যে ব্লগ রাইটিং, এটা জাস্ট কিন্তু যে আমি কি ভাবছি তা নয়, এখানে কিন্তু আমি কি জানি
ওই ব্যাপারটা সম্পর্কে ধরুন গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে লিখতে দিয়েছে। এবার গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমার যে নলেজটা আছে এবং তার যে এফেক্ট রয়েছে, এটা থেকে আমরা কি করতে পারি, কি কি রেমেডি আছে, একটু যদি দেওয়া যায় ওই 5-6টা সেন্টেন্সের মধ্যেই, কারণ ওটাও ইমেইল অফ 75 ওয়ার্ডস, এটাও কিন্তু 75 ওয়ার্ডস। আচ্ছা, তো এই 75 ওয়ার্ডসের মধ্যেই একটু যদি লিখে দেওয়া যায় মানে তার সুন্দর করে, হ্যাঁ হ্যাঁ একটু নলেজেবল হতে হবে, যেটা পড়ে বোঝা যায় যে সেই ক্যান্ডিডেট সেই বিষয়টার কারণ জানে, তার এফেক্ট জানে এবং তার রেমেডি কি হতে পারে, এই তিনটে জানে, এবং তার মতামতটা কি এই ব্যাপারে, কিভাবে চাইছে যে ফিউচারে এই প্রবলেমটা সলভ হোক। অ্যাকচুয়ালি ব্লগ অ্যান্ড ভ্লগ একটুখানি তফাৎ আছে, আপনি ভালো জানেন। একটা হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে, আর এটা হচ্ছে রিটেন আকারে রয়েছে। তো সেই জন্যই আমরা চাই যে ওর কতটা কি জানে সেটা যেন একটুখানি ওখানে ছোঁয়া থাকে তার। আর এমনিতে এই ব্যাপারে একটু খাতার ব্যাপারে একটু বলি বাচ্চাদের। এবার বলবেন। হ্যাঁ, বলছি যে খাতায় তোমরা অবশ্যই মার্জিন রাখবে। খাতাটা তোমরা সুন্দর করে একটা প্রেজেন্টেশনের উপরে কিন্তু একটা মানে যেন ইমপ্রেসিভ হয় আর কি। আর এক্সামিনার যখন খাতাটা পাচ্ছেন, একটু মার্জিন রয়েছে, প্রত্যেকটা আনসার লেখা হচ্ছে, তারপর একটা এন্ডিং লাইন রয়েছে, মানে এর জন্য হয়তো মার্কস নেই, কিন্তু যেরকম ল্যাটেন্ট হিট আমরা দেখতে পাই না, কিন্তু তার ইমপ্যাক্ট রয়েছে। না, ইমপ্যাক্ট, এটার ইমপ্যাক্ট খুব সুন্দর। কারণ আর অনেকের আছে কি হাতের লেখা জড়ানো, একটু পরিষ্কার করে লিখুক, একটা সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্সের মাঝখানে যেন একটু ফাঁক থাকে। আর এবারই প্রথম কিন্তু লুজশিট নেই, 24 পেজের মধ্যে আনসারগুলো কমপ্লিট করতে হবে। আর ইংলিশের যা মানে কোয়েশ্চেন প্যাটার্ন, এনাফ পেজ, কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই মার্জিন যেন রাখে, একটা আনসার শেষ হলো তারপরে যেন একটু গ্যাপ রাখে, এন্ডিং লাইন দিল, আর কোয়েশ্চেনের নাম্বারটা যেন ঠিক দেয়। কারণ আপনারা খাতা দেখতে গিয়ে নিশ্চয়ই এরকম বহুবার দেখেছেন যে বহু ছাত্রছাত্রী প্রশ্নের উত্তর ঠিক লিখেছে, কিন্তু কোয়েশ্চেনের কত নাম্বার, কত দাগের কোয়েশ্চেন সেটাই লেখেনি। ওই কোয়েশ্চেনের না লেখেনি, অনেক সময় থাকে যে কোয়েশ্চেনের নাম্বার লেখে না, জাস্ট আনসার লিখেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে ও ভাবছে আমি ঠিক লিখেছি, কিন্তু কোয়েশ্চেনের নাম্বার ভুল। আর এই প্রোজ পোয়েট্রি এসবে কি হয়, এই রোমান হরফের 1 2 3 4 এরকম থাকে না কতগুলো, তো সেই নাম্বারটা, এবং রাইটিংয়ের ক্ষেত্রেও তুমি কোন প্রশ্নের আনসার করছো সেই দাগ নাম্বারটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ কেজিং শিটে কিন্তু আমাদের ওই কোয়েশ্চেনের নাম্বারটা তুলতে হয়। এবং এই যে মার্জিনের কথা বললেন, মার্জিনটা খাতার বাঁদিকে, নিচে, ডান দিক, ওপরে কোন জায়গাটা বেশি রাখাটা উচিত? দেখুন, বাঁদিকে কিছুটা রাখা উচিত, যেটা আমরা মানে বাচ্চাদের ছোটবেলা থেকেই বলি যে অন্তত মানে 1.5 ইঞ্চি মতন জায়গা একটু যদি রাখে, কারণ ওখানে কোয়েশ্চেনের নাম্বার লিখবে, তারপর যখন ওখানে মার্কসটা টোটাল হবে যখন, সেখানে কিন্তু এক্সামিনার মার্কস বসাবেন। আর ডান দিকেও যেন কিছুটা জায়গা রাখে, কারণ পার্ট মার্কিং এর ক্ষেত্রে কিন্তু ডান দিকে মার্কসগুলো বসানো হয়। তো সেই জন্য খাতাটা যেন সুন্দর হয়, টু দ্য পয়েন্ট আনসার হবে, আর গ্রামাটিক্যাল এরর যেন না হয়, স্পেলিং মিস্টেক যেন না হয়। আর এইখানেই কিন্তু মানে বাচ্চা থেকে আরেকজন বাচ্চার আনসারে ডিফার করছে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, এই যে ধরুন 2 মার্কসের কোয়েশ্চেন লিখছে বা 3 মার্কসের কোয়েশ্চেন, যে মার্কস ওয়াইজ যে লিখছে, এই লেখার ক্ষেত্রে ওরা ওয়ার্ড লিমিটটা কিভাবে মেনটেন করবে? মোটামুটি সেন্টেন্স ওয়াইজ মেনটেন করবে, না মোটামুটি একটা প্যাটার্ন ওরা জানে? ওরা প্যাটার্নটা ওরা কিন্তু ক্লাস 9-এ শিখেছে। আচ্ছা, ক্লাস 9-এ কিন্তু একটা মানে টেক্সট বই ওদের আছে, 15 ওয়ার্ডসের মধ্যে লেখো, 30 ওয়ার্ডসের মধ্যে এরকম, বা 20 ওয়ার্ডসের মধ্যে এরকম একটা একটু আইডিয়া কিন্তু ওদের আছে। তো সেই জন্যই বলবো যে যখন 2 নম্বরের আনসার করছে প্রোজ পোয়েট্রি থেকে, তখন সেগুলো যেন 20 থেকে 30 ওয়ার্ডসের মধ্যেই থাকে। সেখানে যদি 60 ওয়ার্ডসের লিখলো, ভাবলো যে আমি এতটা জানি, আমি এতটাই লিখবো, দরকার নেই। প্রশ্ন প্রথমে ভালো করে পড়ো, প্রথমেই 10 মিনিট টাইম তোরা পেয়ে যাচ্ছে, সেই সময় ভালো করে প্রশ্নটা পড়ে নিয়ে তখনই কিন্তু একটা টাইম ম্যানেজমেন্ট করে নিতে হবে মনের মধ্যে, যে আমি এই প্রশ্নের জন্য আমি এতটা সময় রাখবো। এবং আরেকটা কথা এখানে আমি বলতে চাই, অনেক বাচ্চা আছে তারা কি করে 4টে প্রশ্নই লিখে রাখলো, অরগুলো লিখে রাখলো, সব লিখে রাখলো। অনেক এক্সামিনার আছেন যে তারা হয়তো প্রথম দুটোই দেখলেন, পরেরগুলো না দেখবেন না, এরকমও হতে পারে। শুধু শুধু সময় নষ্ট, তার থেকে বরং তুমি যেটা জানো সেটাই তুমি অ্যাটেম্প্ট করো। কারণ খাতা দেখার ক্ষেত্রে আমরা যেটা প্রথমেই, একজন এক্সামিনার যখন খাতাটা পান, খাতার পাতাটা তো একটু উল্টে দেখেন। যদি একটা বাচ্চা, সে ধরুন একদম সিকোয়েন্স মেনটেন করে পরপর সুন্দর করে লিখে গেছে, তাতে কিন্তু মনটা ভালো হয়ে যায়, তার সম্পর্কে ধারণাটা
ভালো হয়। আবার অনেকের আছে হয়তো হাতে লেখা খুব সুন্দর কিন্তু ভুলভাল উত্তর, সেটাও আমরা পেয়েছি অনেক সময়। তো যাই হোক আর কি, খাতাটা যেন পরিষ্কার থাকে, ওই কাটাকুটির দরকার নেই। আর ওই এখানে একটা আনসার 2 পাতা পরে আর একটা আনসার না করে ওইখানেই বরং একটু জায়গা ছেড়ে রাখুক। আইডিয়া তো আছে যে 2 নম্বরের জন্য আমার কতটুকু লাগতে পারে জায়গা, তুমি জায়গাটা রেখে দাও, পরে না হয় করো। ঠিক, আমার ক্ষেত্রে মনে হয়, আমার যেটা মনে হয় যে এটা করলে হয়তো ভালো হবে, করে করলেই বেটার। হ্যাঁ হ্যাঁ একদম। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো যে এই যে গ্রামারের দিক থেকে কোনো ভুল বা হয়তো কোনো স্পেলিং এর দিক থেকে ভুল, এই জন্য কি স্ট্রিক্ট কোনো রুলস আছে যে মার্কস কাটার বা কিছু, না একটা অনেকগুলো ভুল গেলে তখন হয়তো একটা মার্কস কাটা হয়, এরকম যদি কিছু থেকে থাকে আপনি যদি একটু গাইড করেন। এটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে আমি বলতে পারি, রাইটিং এর ক্ষেত্রে কিন্তু গ্রামাটিক্যাল এরর মানে সেই সেন্টেন্সটার জন্য, সেই পয়েন্টের জন্য সে আর মার্কস পাবে না। আচ্ছা, তবুও আমরা অনেক সময় চেষ্টা করি যে হয়তো হ্যাঁ একটা দুটো জায়গায় হয়তো ভুল করেছে, বাকিটা একটু ঠিক করেছে, তখন হয়তো কিছুটা কনসিডার হয়তো করা হলো যে অন্য পয়েন্টসগুলো তো ঠিক লিখেছে, ও আচ্ছা ঠিক আছে স্পেলিং মিস্টেক একটু করেছে, কিন্তু ফুল মার্কসটা তো পাচ্ছে না। ফুল মার্কস পাবে, প্রত্যেকটা পয়েন্টের জন্য মার্কস আছে, কারণ এক্সামিনার যখন খাতা দেখছেন ওই পয়েন্টগুলো দেখে দেখে কিন্তু উনি মেলাবেন প্রত্যেকটা পয়েন্ট সে লিখেছে কিনা। ঠিক, যে পয়েন্ট লেখেনি উল্টোপাল্টা লিখে বসে আছে। অনেক সময় হয় যে আমরা একটা কিছু এসে লেখার সময় হয়তো একটা দুটো লাইন হয়তো আমরা নিজের থেকে অ্যাড করতে পারি, মানে বাচ্চারা করে একটা সৌন্দর্য রাখার জন্য, একটা এসে রাইটিং ধরুন রেলিভেন্ট হয়তো, সেটার জন্য কোনো মার্কস নেই, এক্সট্রা কোনো ক্রেডিট নেই, কিন্তু ও হয়তো রাখলো, ওটা খারাপ লাগছে না। সেটা যদি সেই কনটেক্সট বা সেই টেক্সটটাকে যদি সাপোর্ট করে, হ্যাঁ থাকতেই পারে, কিন্তু সেটার জন্য বেশি না হয়, ওই একটা বা দুটো লাইন, মানে কোনো এক্সাম্পল দিল হয়তো বা কোনো সিচুয়েশন ন্যারেট করার সময় সেটা হয়তো অ্যাড অন কিছু একটা লিখলো, সেগুলো অনেক সময় হতেই পারে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো যে এবারে যেহেতু প্রথম পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের স্টুডেন্টরা, যদি আপনি যদি ধরে ধরে একটুখানি অন্তত বলেন যে ইম্পর্টেন্ট জায়গাগুলো, আমরা এক্স্যাক্টলি স্পেসিফিক কোনো উত্তর চাইছি না যে এটাই এবারে পড়তে হবে আর কিছু পড়তে হবে না, সেটা না, সবই পড়তে হবে, তার মধ্যেও কোনগুলো জোর দেবে যদি একটু বিস্তারিত বলেন। প্রথমে প্রোজের কথায় আসি। একদম একদম। 3 কোয়েশ্চেন্সে যেটা আমরা মানে দেখি যে এটা মাথায় রাখতে হবে যে জার হচ্ছে মানে রাশিয়ার যে কিং, তাকে জার বলা হয়, অতএব কিং এলে ঘাবড়ে যেন না যায়, জারকেই বোঝানো হচ্ছে। আর ওই টেক্সট বইয়ে কিন্তু কিছু কিছু প্রশ্ন দেওয়া আছে অলরেডি, এবং ওয়ার্ড মিনিংও দেওয়া আছে। যে কোনো প্রশ্ন বোঝার ক্ষেত্রে আমার তো প্রথমে প্রশ্নটা ভালো করে পড়তে হবে যে কি চাওয়া হয়েছে, সেই জন্য কিন্তু প্রথমেই দরকার টেক্সট পড়া। একদম, প্রত্যেকটা লেসন পড়ে নিক এই সময়, কারণ প্রোজ 2টো, পোয়েট্রি 3টে, আর হচ্ছে আমাদের প্লেটা রয়েছে, যেটা আমি আগেও বলেছি যে সেমিস্টার 3তেও অলরেডি ওরা ওই প্লেটার সম্পর্কে জানে, একদম, সেখানে মাল্টিপল চয়েস করেছে, হ্যাঁ এমসিকিউ করেছে। তো সেই জন্য টেক্সটটা এখন একবার পড়ে নিক, নিয়ে ও কিন্তু নিজেই বুঝতে পারবে যে কোনটা আমি বুঝতে পারছি, সেগুলোর ওপর একটু জোর দিক। তবুও আমি বলবো যে 3 কোয়েশ্চেন্স থেকে হচ্ছে জারের মনে কোন প্রশ্নগুলো এসেছিল, তার উত্তর সেই পণ্ডিত ব্যক্তিরা কি কি দিলেন। এবার জার যখন ঠিক করলেন যে উনি স্যাটিসফাইড নন, উনি কার কাছে গেলেন, সেই হারমিট কি করে প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন। সেখানে একজন উন্ডেড পার্সন এসেছিল, তারকে কিন্তু সে তার রাগ ছিল জারের প্রতি, ভীষণ খুন করতে এসেছিল জারকে, কিন্তু জার তার এমন সেবা শুশ্রূষা করবেন, মানে সে উন্ডেড হয়েছিল জারের বডিগার্ডদের দিয়ে, এমন সেবা যত্ন করবেন যে তার মানসিকতাটা পাল্টে গেল। এখানে কিন্তু একটা মরাল টিচিংও রয়েছে এই গল্পের মধ্য দিয়ে। তো এই জায়গাগুলো যেন ভালো করে পড়ে। আচ্ছা, এবার আসছি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে যে পোর্শনটা দেওয়া হয়েছে, ডাউন দ্য র্যাবিট হোল। এই যে গল্পের যে শিরোনাম, সেটা 3 কোয়েশ্চেন্স হোক বা এই ডাউন দ্য র্যাবিট হোল, সবসময় কিন্তু গল্পের শিরোনামগুলো একটু দেখে নেওয়া উচিত, কেন এই গল্পের নাম এটা হলো এবং কতটা অ্যাপ্রোপ্রিয়েট এটা দেখে নিক। আর অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড কিন্তু পুরোটা ভালো করে পড়তে হবে। এখানে আমি কিন্তু বলতে পারবো না যে এই জায়গাটা পড়ো, এই জায়গাটা ছাড়ো, কারণ পুরোর জায়গাটার থেকেই যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে আমি পোয়েট্রির ক্ষেত্রে আসছি। পোয়েট্রির ক্ষেত্রে প্রথমে আমাদের রয়েছে হক রোস্টিং। কবিতা পড়ে না প্রথমে না মেসেজটা জানতে হবে, থিমটা বুঝতে হবে যে কবিতাটা কি নিয়ে। বাচ্চারা যেটা গন্ডগোল করে, যে কবিতাটা এসছে সেই কবিতাটা না বুঝে অন্য একটা কবিতা ভেবে নিয়ে সেটা আনসার করলো।
সেই জন্য কবিতার লাইনগুলো ভালো করে বুঝুক। হক রোস্টিং এটা এমন একটা পোয়েম, এখানে হক সে একদম গাছের উপরে বসে আছে, এমন একটা ভাব প্রিডেটর টাইপের এবং তার সঙ্গে একটু ডিক্টেটর টাইপের। তো সেই থিমটা যদি বুঝতে পারে, সে তার কোনো কিছু যায় আসে না, খুব অহংকারী, একটা প্রাউড। আর কোনগুলো এরপরে আমি তাহলে হক রুস্টিং এর সাবস্টেন্সটা ভালো করে পড়ুক, টাইটেল পড়ুক, তাহলে স্ট্যান্জা বাই স্ট্যান্জা লাইন বুঝে বুঝে পড়ুক। নেক্সট আমরা আসছি পরের সনেটের, যেটা সনেট 73, উইলিয়াম শেক্সপিয়ারের। সনেট ফর্মটা সম্পর্কে জানতে হবে, তার স্ট্রাকচারটা জানতে হবে, ইমেজারি কি কি ইউজ করেছেন স্ট্যান্জা বাই স্ট্যান্জা সেটা পড়তে হবে, তাহলেই অনেকটা হবে। আর পোয়েমগুলোর সেন্ট্রাল আইডিয়াটা অবশ্যই যেন পড়ে নেয়, টাইটেল পড়ছে আর সাবস্ট্যান্স পড়ুক ভালো করে লাইন বুঝে বুঝে। নেক্সট যে কোয়েশ্চেন আছে দ্য গ্রিন হাউস এফেক্ট, এটা জানা টপিক একদম। তো একদম মডার্ন এজে আমরা যা ফেস করছি, এবং কবি কিন্তু একটা ভয়ের একটা খবর দিয়েছেন যে এরপরে আমরা সাধারণ মানুষরা কিন্তু আমাদের কিছু যায় আসে না, উই রিমেন ইনডিফারেন্ট। কিন্তু একটা ভয় এটাই এসে যাচ্ছে যে প্রকৃতিকে যেভাবে আমরা ধ্বংস করেছি তার শোধ এমন হবে যে যে জায়গাগুলোতে ফসল ফলে এখন সেই জায়গাগুলো কিন্তু ব্যারেন হয়ে যাবে। এই যে মেসেজটা দেওয়া রয়েছে এখানেও কিন্তু স্ট্যান্জা ধরে ধরে লাইন ধরে ধরে বাচ্চারা অর্থ বুঝে যদি পড়ে, তাহলে যেটাই আনসার আসুক না কেন, যাই কোয়েশ্চেন আসুক না কেন, আনসার ধরতে পারবে। এবং যেটা আমি বারবার বলবো, টেক্সটের এই যে লাইনগুলো পড়লে যে কোন লাইনটার থেকে প্রশ্ন এসছে, কারণ লাইন তুলে প্রশ্ন আসবেই, লাইনটা কোন কবিতার মেসেজটা যদি ধরতে পারে না, আইডেন্টিফাই করতে পারলেই একদম সে লিখতে পারবে। একদম। আমরা একেবারে প্রায় আলোচনার ম্যাডাম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এবছর উচ্চ মাধ্যমিক দিতে চলেছে, ইংলিশ পরীক্ষা দিতে চলেছে, তাদের এমনি মাতৃভাষা নয় বলে অনেকেরই একটা ভয় কাজ করে, কিন্তু সেই ভয়কে দূরে সরিয়ে তারা সুন্দরভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। আপনার মেসেজ? আমি এটুকুই বলবো যে প্লেটা ভালো করে পড়ো, ক্যারেক্টারগুলো, টাইটেল এসব পড়ে নাও। আর সকলের প্রতি আমার অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদ থাকলো। ভালো করে পড়ো, এখনও যেটুকু সময় আছে দেখে নাও। সবাই সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দেবে এবং ঘাবড়াবে না। এটাই মনে রাখবে যে যা আসবে আমি পারবো। সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বিষয়টা এক্সপ্লেন করার জন্য। এইভাবেই সঙ্গে থাকুক আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্পেশাল, সঙ্গে রাখতেই হবে কলকাতা দূরদর্শনকে।